আগের দিন হচ্ছে তাহলে ক্যামেরা হয়েছিল, চোখ, মানুষের চোখ হয়েছিল, চোখের ত্রুটি, এগুলো হচ্ছে কি পড়া হয়েছে। আজকের আমরা পড়বো কি না আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ পড়ার আগে আলোর বর্ণ সেগুলো নিয়ে একটু বলে নেব। প্রথম হচ্ছে কি একবর্ণী আলোক রশ্মি। ঠিক আছে, একবর্ণী আলোক রশ্মি লেখ। একবর্ণী আলোক রশ্মি কাকে বলে? প্রথম, একবর্ণী আলোক রশ্মি। এই মানে হেডিংটা দেখে কি বোঝা যাচ্ছে? একবর্ণী মানে কি একটাই বর্ণ থাকবে, একটাই রং থাকবে, তাই না? তাহলে কি বলবো? যে আলোতে একটি মাত্র বর্ণ থাকে, যে আলোতে যে আলোতে একটি মাত্র বর্ণ থাকে, যে আলোতে একটি মাত্র বর্ণ থাকে তাকে একবর্ণী একবর্ণী আলোক রশ্মি বলে। তাকে একবর্ণী আলোক রশ্মি বলে। যে আলোতে একটি মাত্র বর্ণ থাকে তাকে একবর্ণী আলোক রশ্মি বলে। ঠিক আছে, এখানে নিচে লিখে দেবো কি একবর্ণী আলোক রশ্মির বিচ্ছুরণ হয় না। এবার বলবি বিচ্ছুরণ কি? একবর্ণী আলোক রশ্মির বিচ্ছুরণ হয় না। বিচ্ছুরণ হচ্ছে যে কোনো, ধরো আমি এরকম একটা প্রিজম নিয়েছি, সেখানে একটা আলোক রশ্মি ফেলেছি যেটা কিন্তু একবর্ণী আলোক রশ্মি নয়। বললাম এই একটা প্রিজম আছে, এই প্রিজমের আমি উপরে একটা আলোক রশ্মি ফেলেছি যেটা কিন্তু একবর্ণী আলোক রশ্মি নয়। একবর্ণী নয় মানে কি? এটা হচ্ছে দুটো তিনটে বর্ণ নিয়ে গঠিত। এরকম আলোক রশ্মি মানে বহুবর্ণী আলোক রশ্মি। তো সেটা যদি এই প্রিজমের মধ্যে দিয়ে যায়, ধরো তিনটে বর্ণের আলোক রশ্মি, তো তিনটে বর্ণ কি হয়ে যাবে? ভেঙে যাবে এখানে। এই যে যে ঘটনা, যে বহুবর্ণী আলোক রশ্মি যদি এরকম যায় তাহলে সেটা হচ্ছে যে সেই বর্ণগুলোতে যে ভেঙে যাচ্ছে, এটাকে বলে বিচ্ছুরণ। তো যদি আলোক রশ্মি একবর্ণী হয়, একটাই যদি বর্ণ থাকে, তাহলে ভাঙবে বা কিভাবে, তাই না? ভাঙবে না, ওই জন্য ওটা কি হচ্ছে? বিচ্ছুরণ হচ্ছে না। আচ্ছা, বহুবর্ণী আলোক রশ্মি কি লিখবো? বহুবর্ণী আলোক রশ্মি, বহুবর্ণী আলোক রশ্মি, বহুবর্ণী আলোক রশ্মি। যে আলোক রশ্মি যে আলোক রশ্মি যে আলোক রশ্মি বিচ্ছুরণের পর বিচ্ছুরণের পর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়, বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়, তাকে বহুবর্ণী আলোক রশ্মি বলে। তাকে বহুবর্ণী আলোক রশ্মি বলে। তো বহুবর্ণী আলোক রশ্মির কিন্তু বিচ্ছুরণ হবে, সোজা কথাই বলতে গেলে। ঠিক আছে, বহুবর্ণী আলোক রশ্মির বিচ্ছুরণ হবে। একটা বহুবর্ণী আলোক রশ্মির উদাহরণ কি হবে? সাদা আলোক রশ্মি। সাদা আলোক রশ্মি কটা বর্ণ নিয়ে গঠিত? সাতটা। ঠিক আছে, একটা উদাহরণ আমি দিতে পারি এখানে। উদাহরণ হচ্ছে কি সাদা আলোক রশ্মি। সাদা আলোক রশ্মি সাতটি বর্ণ নিয়ে তৈরি। ঠিক আছে, বেনি সহকলা যাকে বলে, অর্থাৎ রামধনুর যে সাতটা বর্ণ সেইটা। ঠিক আছে, আচ্ছা, আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে, প্রিজম বা প্রিজমের মতো বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে
মধ্য দিয়ে প্রতিসরণের ফলে সাদা বা যৌগিক আলোক যৌগিক আলোকরশ্মি বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন মৌলিক বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। তাহলে কি হলো, প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ, ঠিক আছে, সমসত্ব স্বচ্ছ প্রতিসারক প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে কি সাদা বা যৌগিক আলোকরশ্মি, সাদা আলোকরশ্মি বা যৌগিক মানে কি, যেগুলো অনেকগুলো বর্ণের আলোকরশ্মি নিয়ে তৈরি, সেটা কি হবে না, বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন মৌলিক বর্ণের আলোতে বিভক্ত হওয়ার যে ঘটনা, সেটাকে কি বলছে, আলোর বিচ্ছুরণ বলছে। ঠিক আছে, তো এখানে একটা আমি প্রিজম নিচ্ছি, এই প্রিজমের উপরে যদি একটা আলোকরশ্মি পড়ে, এটা সাদা বর্ণের আলোকরশ্মি, এটা কটা বর্ণের আলোকরশ্মিতে বিভক্ত হয়ে যাবে, এখানে কটা বর্ণের আলোকরশ্মিতে, এখানেও বিভক্ত হচ্ছে, এখানে কি হবে, 7টা, তাই তো, 7টা, এরকম করে 7টা হচ্ছে। ঠিক আছে, কোনটা সবার উপরে থাকে, লাল। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি বে নি আ স হ ক লা, এই বাবা 8টা কালার হয়ে গেছে, বাহ। ঠিক আছে, 7টা কালার, সবচেয়ে উপরে কে থাকছে, লাল বর্ণের, মানে লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতি সব থেকে কম হচ্ছে। কেন না, লাল বর্ণের সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক কম হয়। আমরা বলেছিলাম কি যে এই যে চ্যুতি কোণ, ঠিক আছে, পাতলা প্রিজমের ক্ষেত্রে কি লিখি আমরা, এ মিউ মাইনাস 1 এরকম লিখি না, মিউ মাইনাস 1 ইন্টু এ। তো এখানে কি হচ্ছে, এ হচ্ছে কি এই প্রিজমটার প্রতিসারক কোণ। অ্যাকচুয়ালি আমরা ডেল্টার যে ফর্মুলা লিখি, ডেল্টা ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে আমরা লিখি প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ। এটা কখন লিখি, যখন লিখি কি এটা হচ্ছে কি পাতলা প্রিজমের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে কি এ যখন খুব ছোট, মানে কি পাতলা প্রিজমের ক্ষেত্রে, পাতলা প্রিজমের ক্ষেত্রে এই যে চ্যুতিকোণের যে রাশিমালাটা, সেটা কত হচ্ছে, ডেল্টা ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। তো এইখানে কি দেখা যায়, মিউ যার বেশি, সে কি হবে, বেশি চ্যুতিকোণ হবে। তো বেগুনি বর্ণের ক্ষেত্রে মিউটা কি হয়, বেশি হয়, এই জন্য চ্যুতিকোণ বেশি হয়। লাল বর্ণের ক্ষেত্রে মিউটা, লাল বর্ণের যখন আলোক রশ্মি ফেলবো, তার জন্য এর যে প্রতিসরাঙ্ক, সেটা কি হয়, কম হয়, এই জন্য লাল বর্ণটা কম চ্যুতি হয়। দেখ আলোক রশ্মি এরকম করে যাচ্ছে, লাল বর্ণটা কম বাঁকবে, তার থেকে কমলা বেশি, তার থেকে হলুদ আরো বেশি, এরকম করে বেগুনিটা সবচেয়ে বেশি বেঁকে যাবে। ঠিক আছে, এখানে যদি আমি একটা পর্দা রাখি, তাহলে কি হবে, এই আলোক রশ্মিগুলো এসে এখানে পড়বে, পড়লে কি হবে, এখানে একটা লাল বর্ণের একটা মানে ব্যান্ড তৈরি হবে, তার নিচে কমলা, তার নিচে হলুদ। ঠিক আছে, মানে পরপর পরপর ওই কালারের কি হবে, একটা একটা করে মানে ব্যান্ড তৈরি হবে, মানে পটি তৈরি হবে। ঠিক আছে, তো এইটাকে কি বলে, এইটাকে বলে বর্ণালী। ঠিক আছে, বর্ণালী কাকে বলছে, লেখ, বর্ণালী কাকে বলছে, আলোর বিচ্ছুরণের ফলে, কি লিখবো, আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে
আলোর পটি, পটি মানে কি পরপর পরপর একটা ব্যান্ডের মতো যে পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে। ঠিক আছে, তাহলে আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত আলোর যে পটি পাওয়া যায় তাকে কি বলে? বর্ণালী বলে। ঠিক আছে, এইটা হচ্ছে যদি আমি একটা পর্দা রেখে দিই, তার এখানে ধরো কিছুটা লাল আস্তরণ, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, এরকম করে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি বর্ণালী। তোকে নিয়েছিস। এবারে আলোর বিচ্ছুরণের যে কারণ, সেই কারণটা আমি অনেকবার এমনি বলেছি মুখে, কিন্তু লিখিনি। ঠিক আছে, আলোর বিচ্ছুরণের যে কারণ, বিচ্ছুরণের কারণটা কি? যে বিচ্ছুরণের কারণ হচ্ছে যে শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোক রশ্মির কিন্তু গতিবেগ কি হচ্ছে? সমান। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যদি সমস্ত বর্ণের আলোক রশ্মি যায়, তাহলে তার গতিবেগ কিন্তু কি হয়? সমান হয়। কিন্তু যদি কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে কি লাল বর্ণের আলোক রশ্মির গতিবেগ সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম। এই জন্য কি হবে না, কাঁচের প্রতিসরাঙ্ক কি হবে না, কোন বর্ণের আলোক রশ্মি আসছে তার উপরে নির্ভর করে যাবে। সেক্ষেত্রে কি হবে, ওই বর্ণের আলোক রশ্মিগুলো চ্যুতিকোণ পার্থক্য হবে। তাহলে একটা আলোক রশ্মি যাচ্ছিল, সবার যদি চ্যুতিকোণ আলাদা হয়ে যায়, তাহলে কি হবে? সবাই ভাগ হয়ে যাবে। আর যদি একটা আলোক রশ্মি ধরো বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সবারই একইভাবে তো যাচ্ছে, তাহলে এখানে ভাগ হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তো এখানে কি লিখবো? আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা। ঠিক আছে, আলোর বিচ্ছুরণের কারণ কি? ঠিক আছে, আলোর বিচ্ছুরণের কারণ কি? আলোর বিচ্ছুরণের কারণ অনেক কিছু লেখা আছে, তবে এটাকে আমি ছোট করে লিখবো। ঠিক আছে, কি লিখবো? যে শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোক রশ্মির গতিবেগ সমান হয়। সেটা কত আমি লিখে দিচ্ছি, c is equals to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হয়েছে। শূন্য মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যম, এখানে লিখে দিচ্ছি বায়ু বা শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোক রশ্মির গতিবেগ কি হয়? সমান হয়। ঠিক আছে, এটা লিখলাম। এরপরে কি লিখবো? শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে অন্য কোনো মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ বিভিন্ন বর্ণের আলোক রশ্মির গতিবেগ বিভিন্ন বর্ণের আলোক রশ্মির গতিবেগ বিভিন্ন হয়, তাই না? বিভিন্ন বর্ণের আলোক রশ্মির গতিবেগ বিভিন্ন হয়। ঠিক আছে, বিভিন্ন বর্ণের আলোক রশ্মির গতিবেগ বিভিন্ন হয়। কি লিখবো? লাল বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি, লাল বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি এবং বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম, আলোর গতিবেগ সবচেয়ে কম হয়। ঠিক আছে, বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম হয়।
এবার কি লিখবো, আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান, এখানে লিখে দেব কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, ওই মাধ্যমে আলোর গতিবেগ, এটা লিখে দিলাম, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ হয়েছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাই মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের সহিত আলোর বর্ণ উপর নির্ভর করে, আলোর বর্ণের উপর নির্ভর করে। এক্ষেত্রে লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক, লাল আলোর সাপেক্ষে বলে দিচ্ছি, সাপেক্ষে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, কেন কি বেগ বেশি না, দেখ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তো 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই না? তো কি বলবো, লাল আলোর সাপেক্ষে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম এবং বেগুনি বর্ণের সাপেক্ষে সবচেয়ে বেশি। লাল বর্ণের আলো বিচ্যুতি সবচেয়ে কম হয় এবং বেগুনি বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। এইভাবে আলাদা বর্ণের বিচ্যুতি আলাদা হওয়ার জন্য বর্ণগুলি বিভক্ত হয়ে যায়। এই ঘটনাই হলো আলোর বিচ্ছুরণ। ব্যাস, আলোর বিচ্ছুরণের কারণ লিখে দিয়েছি পুরোটা। ঠিক আছে, একটু বড় হবে কিন্তু লিখতে হবে এরকম করে। ঠিক আছে, 2 মার্কস দেয়, তবে এখানে এই লাইনটা না লিখলেও চলে, এই যেটা মাঝেরটা এতটা পর্যন্ত লিখে দিলাম। তো এই যে তাই মাধ্যমের প্রতিসরাঙ্ক বর্ণের উপর নির্ভর করে, এতটা তো লিখে দিলাম, মাধ্যমের প্রতিসরাঙ্ক বর্ণের উপর নির্ভর। এক্ষেত্রে লাল আর এই যে দুটো লাইন লিখেছি পরে, এটা না লিখে কি লিখতে পারি, যে এই জন্য আলাদা আলাদা বর্ণের বিচ্যুতি আলাদা হওয়ার জন্য বর্ণগুলি বিভক্ত হয়ে যায়, এটাও লেখা যায়, মানে লাল আর বেগুনির কথাটা নাও লিখতে পারি। ঠিক আছে, একটা কোশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে আলোর বিচ্ছুরণ হলেও আয়তাকার স্ল্যাবের মধ্যে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আচ্ছা, এটা বাকি আছে লেখা। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হলেও একটি আয়তাকার কাচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন? কোশ্চেনটা হচ্ছে এটাই।
একটি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হলেও আয়তকার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন? বিচ্ছুরণ হয় না কেন, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো এখানে কি হবে, দেখ, যে প্রিজম হলে তো 7টা বর্ণের আলোক রশ্মি ভেঙে যাচ্ছে, তো আয়তকার কাঁচের স্ল্যাব হলে কি হচ্ছে সমস্যা, যে সাদা আলোর বিচ্ছুরণ হচ্ছে না কেন? আয়তকার কাঁচের স্ল্যাবটা কেমন সেটা একটু দেখা দরকার। আচ্ছা, প্রথমে একটা প্রিজম আঁকি, এটা প্রিজম হলে কি হচ্ছে, ধরো 7টা বর্ণ, আমি এখানে দুটো বর্ণ দেখাচ্ছি, ঠিক আছে, লাল আর ধরো এটা বেগুনি, এর মাঝে সবাই থেকে যাবে, এবারে আয়তকার কাঁচের স্ল্যাব যদি আমি দেখি, এটা ধরো আয়তকার কাঁচের স্ল্যাব, ঠিক আছে, আয়তকার কাঁচের স্ল্যাব। এবারে আমি কি করলাম, এই আয়তকার কাঁচের স্ল্যাব মানে কিন্তু দুটো প্রিজম, হ্যাঁ কি না বল, দুটো প্রিজম না, দুটো প্রিজম ভাবা যেতে পারে, আয়তকার কাঁচের স্ল্যাব মানে দুটো প্রিজম ভাবা যেতে পারে। এবারে আমি যদি এখান থেকে আলোক রশ্মি নিয়ে গিয়ে ফেলি, এখান থেকে আলোক রশ্মি নিয়ে গিয়ে ধরো কি করছি, ফেলছি এটা, তাহলে কি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি যাবে, এখান থেকে একটা আলোক রশ্মি আসবে, দুটো বর্ণের আলোক রশ্মি বিভক্ত হয়েছে। যদি এটা না থাকতো, এর মাঝে 7টা থেকে যাবে, যদি এটা না থাকতো তাহলে 7টা বেরোতো। এবারে কি হবে, দেখ, যদি বলি এই প্রিজমটার মানে এই সাইডের যে প্রিজম তার ভূমি কোনটা, এটা ভূমি, তাহলে আলোক রশ্মি কি হবে, ভূমির দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করবে। এই প্রিজমটার ভূমি কোন দিকে বলতো, উল্টো দিকে, তাহলে কি হবে, এটা হচ্ছে বেঁকে যাবে এরকম করে, এটা একটু কম বাঁকবে, দিয়ে কি হবে, এখান থেকে দুজন মিলে গিয়ে আবার সাদা আলো রশ্মি হয়ে চলে যাবে। মানে কি হলো, একবার হচ্ছে কি ভূমির দিকে বেঁকে যাচ্ছে এটা নিচের দিকে, আবার একবার এ কি করছে, ওপরের দিকে বাঁকাচ্ছে, ফলে প্রথমে যে ভেঙেছিল আবার জুড়ে যাবে, গিয়ে কি হবে, সাদা আলোক রশ্মি হিসাবে বেরিয়ে চলে যাবে। বোঝা গেছে কি? তাহলে এটাকে লিখবো কেমন ভাবে, এটাকে লিখবো, লেখ, আয়তকার কাঁচের স্ল্যাব, আয়তকার কাঁচের স্ল্যাব, এটাকে ছবিটাকে এরকম করে লিখতে পারিস, ঠিক আছে, এখানে একটা আলোক রশ্মি এলো, এটা হচ্ছে কি না, দুটো আলোক রশ্মিতে ভেঙে যাবে, এটাকে বলবো বিচ্ছুরণ, এরপর আবার এরা জুড়ে যাবে, আবার এরা কি হবে, জুড়ে যাবে, এটাকে কি বলবো, সংযোজন, সংযোজন হয়ে কি হবে, সাদা আলোক রশ্মি হয়ে বেরোবে। ঠিক আছে, তাহলে কি বলবো, একটি আয়তকার স্ল্যাব, একটি আয়তকার কাচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের, একটি আয়তকার কাচের স্ল্যাব দুটি, একটি আয়তকার কাচের স্ল্যাব দুটি, একটি আয়তকার কাচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের সমবায় রূপে অবস্থান করে, সমবায় রূপে অবস্থান করে। মানে এটা হচ্ছে একটা কাঁচের আয়তকার কাঁচের স্ল্যাব, তো এটা হচ্ছে কি দুটো প্রিজমের সমবায় রূপে আছে। কি লিখবো, দুটি সদৃশ্য প্রিজমকে যদি, দুটি সদৃশ্য প্রিজমকে যদি এরূপে পাশাপাশি বসানো হয়,
এরূপে পাশাপাশি বসানো হয় যাতে ওদের প্রতিসারক তলগুলি পরস্পর সমান্তরাল এবং ভূমিগুলি পরস্পর বিপরীতে থাকে। এই দেখ, এখানে দেখ, এটা একটা প্রতিসারক তল, এর এইটা প্রতিসারক তল, এরা পরস্পর সমান্তরালে আছে, মানে দুটো প্রতিসারক তল। ধর এটা হচ্ছে একটা প্রিজমের এই প্রতিসারক তল, আর এই প্রিজমেরও প্রতিসারক তল এটা, মানে এই দুটো প্রতিসারক তল হচ্ছে কি পরস্পর সমান্তরাল। আর এর ভূমি কি হচ্ছে পরস্পর যদি বিপরীতে থাকে, ঠিক আছে, তবে ওই প্রিজম দুটি একটি কাঁচের স্ল্যাব গঠন করে। একটি কাঁচের স্ল্যাব গঠন করে। ওই প্রিজম দুটি একটি কাঁচের স্ল্যাব গঠন করে, ব্যাস, গঠন করে, ঠিক আছে। ওই প্রিজম দুটি কি করবে, একটা কাঁচের স্ল্যাব গঠন করবে। উল্টো করে বসিয়েছি না, একটি কাঁচের স্ল্যাব গঠন করে, ঠিক আছে। একটি প্রিজমে সাদা আলোক রশ্মি 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। একটি প্রিজমে সাদা আলোক রশ্মি 7টি বর্ণে বিভক্ত হয়। সাদা আলোক রশ্মি 7টি বর্ণে বিভক্ত হয় এবং দ্বিতীয় প্রিজমে এই সাতটি বর্ণ পুনরায় সংযোজিত হয়ে মানে মিলে গিয়ে, ঠিক আছে, পুনরায় সংযোজিত হয়ে সাদা আলো সৃষ্টি করে। ঠিক আছে। তাই কাঁচের স্ল্যাবে সাদা আলোর বিচ্ছুরণ হয় না। তাই কাঁচের স্ল্যাবে সাদা আলোর বিচ্ছুরণ হয় না। তাহলে সাদা আলোর বিচ্ছুরণ না হওয়ার কারণ এটা, ঠিক আছে। তো এখান থেকে কি কি লিখেছি একবার বলে নিই, যে একটা আয়তকার কাচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের সমবায় রূপে অবস্থান করে, ঠিক আছে। যদি ছোট কেউ করতে চায়, ঠিক আছে, একটি আয়তকার কাচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের সমবায় রূপে অবস্থান করে, ঠিক আছে। তো এই যে লেখাটা লেখা আছে না, দুটি সদৃশ্য প্রিজমকে যদি এরূপে পাশাপাশি বসানো, এটাকে কেউ ছাড়তে পারে, ঠিক আছে। এখান থেকে লেখা যেতে পারে একটি প্রিজমে সাদা আলোকরশ্মি 7টি বর্ণে বিভক্ত হয় এবং দ্বিতীয় প্রিজমে এই 7টি বর্ণ পুনরায় সংযোজিত হয়ে সাদা আলো সৃষ্টি করে। তাই কাচের স্ল্যাবে আলোর বিচ্ছুরণ হয় না। মাঝের কথাটা যদি কেউ ছেড়েও যায়, খুব একটা অসুবিধা যে হবে তা নয়, নাম্বারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, যেমন নাম্বার দেবে। ওকে, নেক্সট কি আছে?
তো প্রিজমে তাহলে সাদা বর্ণের আলোক রশ্মি যদি হয়, প্রিজমে যদি সাদা বর্ণের আলোক রশ্মি পড়ে তাহলে সেটা কি হবে, বিচ্ছুরণ হবে, 7টি বর্ণে ভেঙে যাবে, তাই তো। আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর কোনো বিচ্ছুরণ কেন হচ্ছে না? শূন্য মাধ্যমে সব বর্ণের আলোক রশ্মির গতিবেগ সমান, ঠিক আছে। আর সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত কি হতে পারে? রামধনু। এখানে রামধনুতে কি হচ্ছে, রামধনুতে কিন্তু এখানে আলোর বিচ্ছুরণ কোথায় হচ্ছে না, জলীয় যে কণা আছে, ঠিক আছে, জলীয় কণাতে। তো জলীয় কণাতে যে হচ্ছে, আচ্ছা আমরা সকালে যদি রামধনু দেখি কোন দিকে দেখবো, আর বিকালে রামধনু দেখলে কোন দিকে দেখবো? সকালে দেখলে পশ্চিম দিকে, নয় পূর্ব। দেখ, দুপুরের দিকে রামধনু দেখা যায় না, হয় সকালে না হলে বিকালে। তো বেশিরভাগ হচ্ছে এটা হয় এরকম করে, যদি আমি দেখাই, এরকম করে হবে। তো এটা ধরো পৃথিবী পৃষ্ঠ আছে, এটা হচ্ছে পূর্ব দিক আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আর এটা হচ্ছে কি পশ্চিম দিক। তো সূর্য ধরো উঠেছে, বাতাসে জলীয় বাষ্প আছে, তাহলে কি হবে, ধর এখানে জলীয় বাষ্পগুলো আছে, তো আলোক রশ্মি আসবে, এসে কি হবে, একটা বড় জলীয় বাষ্প যদি করি আমি, কি হয়, এর মধ্যে আলোক রশ্মি প্রবেশ করে। এখানে যে প্রবেশ করছে আলোক রশ্মি, আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে, বায়ু মাধ্যম মানে কি লঘু, এটা জলে মানে ঘন মাধ্যমে, তাহলে অবিলম্বের কাছে আসবে, অবিলম্বের কাছে আসবে। এইখানে যে আলোক রশ্মি পড়লো না, এইখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে একটা জিনিস হয়। প্রতিসরণের ক্ষেত্রে তোরা পরের উচ্চ ক্লাসে পড়বি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে মানে যখন আলোক রশ্মি, এটা ধরো ঘন মাধ্যম, এটা হচ্ছে কি লঘু মাধ্যম, আলোক রশ্মি যখন ঘন থেকে লঘুতে যায়, ধর এটা হচ্ছে ঘন থেকে কোথায় যাচ্ছে, লঘুতে, অবিলম্ব থেকে দূরে চলে যাবে। তো এখন এই কোণটা ধর আছে কত, 30 ডিগ্রি। আমি যদি এর চেয়ে বেশি কোণ করি 45, তাহলে কি হবে, এই আলোক রশ্মিটা কি হবে, আরো বিলম্ব থেকে দূরে সরে যাবে। এই আলোক রশ্মিটা ধরো আমি কি করলাম, আর একটু কোণ বাড়ালাম, বাড়াতে কি হবে, দেখা যাবে হচ্ছে এই আলোক রশ্মিটা একদম এই তল বরাবর যাবে। এই যে যে কোণটা মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যে আলোক রশ্মি যাচ্ছে, এই যে যে কোণের জন্য আলোক রশ্মি পুরো একদম তল বরাবর চলে যাচ্ছে, এই কোণটাকে কি বলে, সংকট কোণ বলে। এখন নেই তোদের, ঠিক আছে, শুধু বলছি, দেখ সংকট কোণ বলে। সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে পড়ে তাহলে কিন্তু আলোক রশ্মি কি হবে, তখন আবার এই দিকে ঘুরে চলে আসবে, মানে পড়ছি আমরা কি, প্রতিসরণ। কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের মান যদি মানে এমন বেশি হয় যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে পুরোটাই, এটাকে কি বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। পূর্ণ প্রতিফলন বলার কারণ কি, আমি এই মানে আয়নার কাছে যে আলোর প্রতিফলন হচ্ছে, এখানে প্রতিফলন হচ্ছে, তো কিছু আলোক রশ্মির প্রতিসরণও হয় এখানে, আবার শোষণও হয়। কিন্তু এই রকম কন্ডিশনে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যে যাচ্ছে, এখানে কিন্তু কোনো আলোক রশ্মির প্রতিসরণ হবে না, সবটাই প্রতিফলন, মানে প্রতিসরণ তো হবে না কোনো কিছু, সবটাই কি হবে, প্রতিফলন হয়ে ঘুরে চলে আসবে। এই জন্য এটাকে কি বলে, অভ্যন্তরীণ মানে কি, ঘন মাধ্যমের অভ্যন্তরীণ হয়ে গেল, পূর্ণ মানে কি, পুরোটাই প্রতিফলন হয়ে গেল, একে বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো কোনো জায়গায় যদি প্রতিফলন হয় সেটাকে দেখতে কেমন লাগে, চকচকে লাগে, ঠিক আছে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে সেটাকে আমরা চকচকে দেখি। দেখবি তোরা একটা জিনিস লক্ষ্য করবি, একটা গ্লাসে জল নিবি, জল আছে, তো জল আছে, দেখবি এই সাইড থেকে দেখার চেষ্টা করে, দেখবি ওপরের জলটা চকচক করে, এরকম করে ওপরের দিকে ধরো গ্লাসের জল নিয়ে, কাঁচের গ্লাসে নিয়ে দেখবি একটু নিচ থেকে দেখার চেষ্টা করবি, দেখবি জলের উপরিতলটা যেন চকচক করছে। এটার কারণ কি, এখান থেকে আলোক রশ্মি আসে, এসে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে চোখে আসে, ফলে কি হয়, এই সাইডটাকে, এখানে যে জলের উপরিতলটা সেটাকে আমরা চকচকে দেখি। তো এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, যদি না হয় তাহলে কিন্তু রামধনু হবে না।
ঠিক আছে। তো সেরকম একটা কত ডিগ্রি কোণ হলে হয় সেগুলো তোদেরকে বলছি না, তো অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে এখানে, হয়ে আবার ঘুরে আসবে। এই যে যে ঘুরে আসছে, ঘুরে আসার সময় কি হবে, এইখানে আলোক রশ্মিগুলো কি হবে, ভেঙে যাবে। তো ভূপৃষ্ঠের ওপরে তাহলে কোন দিকে দেখবে লোকে সকালবেলা? পূর্ব দিকে দেখবে রামধনু, ঘুরে আসবে না পূর্ব দিকে দেখবে। হয় না, একটু সাইড, অন্য সাইডের দিকে হবে। ধরো সূর্য যেদিকে আছে একটু উত্তর বা দক্ষিণ কোন কোন বরাবর হবে। একদম সূর্য যেদিকে আছে সেদিকে তো দেখতেই পাবেন, সূর্যের যেহেতু আলোক রশ্মি আছে। ঠিক আছে। একটা অস্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তুর হচ্ছে বর্ণ কেমন দেখাবে? অস্বচ্ছ বলতে কি, যার মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে না। আর স্বচ্ছ বস্তু মানে কি, যার মধ্যে দিয়ে আলোক রশ্মি চলে যায়। তো অস্বচ্ছ বস্তু ধরো আমি কোনো একটা নিয়েছি, এটা একটা অস্বচ্ছ বস্তু, এটাকে আমি দেখছি নীল রঙের। এর মানে কি, অস্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে তো আলোক রশ্মি যেতে পারে না। তো এখানে এখানে এসে পড়বে কি, সাদা আলোক রশ্মি সব এসে পড়ছে। সাদা ধরো এখানে কোনো আলোক রশ্মি আছে বা সূর্যের আলোক রশ্মি এসে এখানে পড়ছে। তো সাদা বর্ণের আলোক রশ্মি এসে পড়ছে। তো সাদা বর্ণে কটা আলোক রশ্মি, কটা বর্ণ আছে? 7টা। ঠিক আছে, বেনিয়া সহকলা এরকম করে। তার মধ্যে নীল বর্ণের আলোক রশ্মিটা কেবল প্রতিফলিত হবে, আর বাদ বাকিগুলো কি করবে, শোষণ করে নেবে। মানে নীল বর্ণটাকে ছেড়ে বাদ বাকিগুলো শোষণ করে নেবে। ফলে চোখ কি দেখবে, চোখ দেখবে এই বস্তু থেকে কেবলমাত্র নীল বর্ণের আলোক রশ্মি আসছে, ফলে কি হবে, একে দেখবে কি নীল। তো এটা হচ্ছে কি অস্বচ্ছ বস্তুর বর্ণ। কি হচ্ছে না, এই অস্বচ্ছ বস্তুটা যে বর্ণের আলোটাকে প্রতিফলিত করবে সেটাই সেই বর্ণটাকে দেখবো এই বস্তু। ঠিক আছে। যদি লাল বর্ণকে প্রতিফলিত করে তাহলে দেখবো কি এটা লাল রঙের বস্তু, আর বাদ বাকিগুলোকে শোষণ করে নেবে। আচ্ছা, কোনো বস্তু কালো রঙের মানে কি? কালো রঙের মানে সে সব বর্ণকে শোষণ করে নেবে, কোনোটাই প্রতিফলন করবে না। আচ্ছা, এটা হলো অস্বচ্ছ বস্তু। অস্বচ্ছ বস্তু, স্বচ্ছ বস্তু মানে কি, ধর আমি একটা নিলাম, তোরা দেখেছিস তো সেই পাতলা হচ্ছে পেপার হয় না, নীল রঙের হয় বা লাল রঙের পাতলা পেপার হয়। তো দেখবি লাল কোনো ওই পেপারটা লাল রঙের মানে কি, ওর মধ্যে দিয়ে লাল বর্ণের আলোক রশ্মি চলে যাচ্ছে কেবল। মানে এখানে যদি আমি সাদা আলোক রশ্মি ফেলি তো এই সাইড থেকে আমি দেখব কি কেবলমাত্র লাল বর্ণের আলোক রশ্মি আসছে। হ্যাঁ, কেবলমাত্র লাল বর্ণের আলোক রশ্মি আসছে। তো এটা হচ্ছে স্বচ্ছ বস্তুকে আমরা কি দেখবো, যে এর মধ্য দিয়ে যে বর্ণের আলোক রশ্মিটা পাস করে যাবে সেই বর্ণটাকেই আমরা দেখব। তাহলে অস্বচ্ছ বস্তুর বর্ণ, অস্বচ্ছ বস্তুর বর্ণ কিভাবে হচ্ছে, কি লিখবো, যে অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে, অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলোক রশ্মিকে প্রতিফলিত করে বস্তুটিকে সেই বর্ণের দেখাবে, তাই না? বস্তুটিকে সেই বর্ণের দেখায়। যদি এটা লাল বর্ণের আলোক রশ্মি প্রতিফলিত করে তাহলে এটা লাল বর্ণের দেখাবে। ঠিক আছে। যদি এটা বেগুনি বর্ণের আলোক রশ্মিকে প্রতিফলিত করে তাহলে এটা বেগুনি বর্ণের দেখাবে। এখানে লিখবো কি, অন্যান্য বর্ণের আলোক রশ্মিকে, অন্যান্য বর্ণের আলোকে বস্তুটি শোষণ করে নেয়। ঠিক আছে, অন্যান্য বর্ণের আলোকে কি করে যায়, বস্তুটি শোষণ করে নেবে। কেবলমাত্র যে বর্ণটাকে প্রতিফলিত করবে আমরা সেই বর্ণের এটাকে দেখব। ঠিক আছে। কোশ্চেন হচ্ছে কি, কখন কোনো বস্তুকে সাদা দেখায় এবং কখন কোনো বস্তুকে কালো দেখায়? লিখতে পারবি?
এটার উত্তর লিখতে পারবি নিজে? কি হবে বল, এমনি কি হবে? কি লিখবো? যে কোনো বস্তু যদি সব বর্ণের আলোক রশ্মিকে প্রতিফলিত করে তাহলে সেটাকে সাদা দেখবো। আর যদি কোনো বস্তু হচ্ছে কি সমস্ত বর্ণের আলোক রশ্মিকে শোষণ করে নেয় তাহলে সেটাকে কালো দেখবো। উত্তরটা লিখতে হবে এরকম করে। এটার উত্তর লিখবো, এটার উত্তর লিখছি উপরে, ঠিক আছে? কি লিখবো? যদি কোনো বস্তু, যদি উত্তর হচ্ছে কি লিখবো? যদি কোনো বস্তু সাদা আলোক রশ্মির সবকটি বর্ণকে, সাদা আলোর সব কটি বর্ণকে প্রতিফলিত করে, যদি কোনো বস্তু সাদা আলোর সবকটি বর্ণকে প্রতিফলিত করে তবে বস্তুটিকে সাদা দেখায়। তবে বস্তুটিকে সাদা দেখায়, ঠিক আছে? তারপরে কি লিখবো? যদি কোনো বস্তু সাদা আলোর সবকটি বর্ণকে শোষণ করে নেয়, কোনো বর্ণকে প্রতিফলিত না করে তবে বস্তুটিকে কালো দেখায়, কালো দেখাবে। ব্যাস হলো এটা, তবে বস্তুটিকে কালো দেখাবে। তাহলে এখন কি বললাম? অস্বচ্ছ বস্তুর বর্ণ বলেছে, তাই তো? স্বচ্ছ বস্তুর বর্ণ কি হবে? যে বর্ণের আলোক রশ্মিটা ওর মধ্য দিয়ে পাস করে যাবে, তাই তো? তাহলে লিখবো কি? স্বচ্ছ বস্তুর বর্ণ। অস্বচ্ছ মানে কি? যার মধ্যে দিয়ে কোনো বর্ণ যেতে পারছে না, সেটা প্রতিফলন করবে। আর স্বচ্ছ বর্ণ হচ্ছে কি? স্বচ্ছ বস্তুর বর্ণ, স্বচ্ছ স্বচ্ছ বস্তুর বর্ণ। কি লিখবো? স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে বর্ণের আলোক রশ্মি অতিক্রম করে, স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে বর্ণের আলোক রশ্মি অতিক্রম করে বস্তুটিকে সেই বর্ণের দেখায়, স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যে বর্ণের আলোক রশ্মি অতিক্রম করে বস্তুটিকে সেই বর্ণের দেখায়। কি লিখবো? অন্যান্য বর্ণের আলোক রশ্মিগুলিকে, অন্যান্য বর্ণের আলোক রশ্মি গুলিকে বস্তুটি শোষণ করে, ঠিক আছে? অন্য বর্ণের আলোক রশ্মিগুলিকে কি হবে? বস্তুটি শোষণ করে। এবারে এটার উপর ভিত্তি করে অনেক রকমের কোশ্চেন করা যায়। যেমন সাদা আলোতে সবুজ, মানে পাতাকে সবুজ দেখাবে কেন? এটা একটা কোশ্চেন। লাল আলোতে সবুজ পাতাকে কেমন দেখাবে? আগে বল, লাল আলোতে সবুজ পাতাকে কেমন দেখাবে? লাল আলোতে সবুজ পাতা, আচ্ছা লাল আলো মানে কি? লাল আলো মানে কি? লাল বর্ণের আলো। এটা হচ্ছে কি? লাল বর্ণের আলো। এটা হচ্ছে কি? সবুজ পাতা।
ঠিক আছে। তাহলে এই পাতাটা সবুজ মানে কি? এটা যদি সাদা মানে বর্ণের আলোক রশ্মি পড়তো তাহলে এটা কোন বর্ণের আলোকে প্রতিফলিত করতো? সবুজকে। আর বাদ বাকি সবাইকে শোষণ করে নিত। তাহলে এটা সবুজ পাতা মানে কি? এর সবুজ বর্ণটাকেই প্রতিফলিত করতে পারে, মানে এর মধ্যে যে পদার্থ আছে সেটা কি করে সবুজ বর্ণটাকে প্রতিফলিত করে আর সবাইকে শোষণ করে নেয়। তাহলে লাল বর্ণ যদি আসে এটাকে কি করবে? শোষণ করে নেবে। তাহলে একে দেখতে কেমন লাগবে? কালো কালো লাগবে দেখতে। ঠিক আছে। আচ্ছা, একটি লাল কাঁচকে নীল আলোতে কালো দেখার কারণ? কাঁচটা কি লাল? এটা হচ্ছে কি লাল কাঁচ, আর নীল আলোতে দেখছি মানে যে আলোক রশ্মিটা যাচ্ছে সেটা কি নীল। লাল কাঁচ মানে কি? এটা কোন বর্ণের আলোক রশ্মিকে যেতে দেবে? লাল। আর সবগুলোকে কি করবে? শোষণ করে নেবে। তাহলে এটা লাল কাঁচ। তাহলে নীল বর্ণের আলোক রশ্মি যখন যাবে তখন কি করবে? শোষণ করে নেবে। এই উত্তরটাকে কেমন লেখা লেখা যাবে নিজের থেকে যদি বলি, কেমন লেখা যাবে? একটি যদি বলি লাল কাঁচকে নীল বর্ণের আলোক রশ্মিকে কি রঙের দেখাবে, কেন দেখাবে, তাহলে উত্তরটা কেমন হবে? লাল কাঁচকে নীল বর্ণের আলোতে কালো দেখাবে। কেন দেখাবে তার উত্তর কি লিখবো? যে লাল কাঁচ তার মধ্য দিয়ে কেবলমাত্র লাল বর্ণের আলোক রশ্মিকে যেতে দেয় এবং বাকি বর্ণের আলোক রশ্মিগুলিকে শোষণ করে। তাই লাল কাঁচের মধ্য দিয়ে নীল বর্ণের আলোক রশ্মি যখন যাবে তখন নীল বর্ণের আলোক রশ্মিকে লাল কাঁচ শোষণ করে নেবে। ফলে নীল বর্ণের আলোক রশ্মিতে লাল কাঁচকে কালো দেখাবে। ঠিক আছে। এরকম কতগুলো কোশ্চেন আমি বলে দিচ্ছি যেগুলো হচ্ছে বইতে লেখা আছে, দেখে নিস, পড়ে নিস। প্রথম কোশ্চেন, আচ্ছা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখ তোদের বইতে তো আছে উদাহরণ। সাদা আলোতে সবুজ পাতাকে সবুজ দেখায় কেন? লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখাবার কারণ। একটি লাল কাঁচকে নীল আলোতে কালো দেখার কারণ। একটি লাল কাঁচ এবং একটি নীল কাঁচ পরপর রেখে তার উপর সূর্যের আলো ফেললে কাঁচ দুটিকে কালো দেয়। এটা একটা ভালো কোশ্চেন। দেখ কি বলেছে, কি বলেছে? লাল কাঁচ আর নীল কাঁচ পরপর রাখা আছে। ঠিক আছে। এই কাঁচটা হচ্ছে কি লাল কাঁচ, তার উপরেই কি রাখা আছে? নীল কাঁচ। এটা হচ্ছে কি নীল কাঁচ দিয়ে এখানে কি ফেলা হচ্ছে? সূর্যের আলো। সূর্যের আলো মানে কি? সাদা। সূর্যের আলো মানে কি? সাদা। তাহলে প্রথম পড়বে কি? লাল কাঁচে। সূর্যের আলো প্রথম কোথায় পড়ছে? লাল কাঁচে। সূর্যের আলো যখন প্রথমে লাল কাঁচে পড়বে এটা কি করবে? লাল বর্ণের আলোক রশ্মিটাকে যেতে দেবে, বাদ বাকিগুলোকে শোষণ করে নেবে। তাহলে লাল কাঁচ থেকে যখন বেরোবে তখন কোন বর্ণের আলোক রশ্মি বেরোবে? লাল। ওটা যখন নীল কাঁচের মধ্যে দিয়ে যাবে শোষণ হয়ে যাবে। ফলে কি হবে? পুরোটাকে কি দেখাবে? কালো দেখাবে। তাহলে এটার উত্তর কেমন লিখবো? যে পরপর হচ্ছে লাল এবং নীল কাঁচকে রেখে তার উপর সূর্যের আলো ফেললে কি বলবো? যে সূর্যের আলো যখন লাল কাঁচের মধ্য দিয়ে যাবে তখন সেটি লাল বর্ণের আলোক রশ্মিকে যেতে দেয় এবং বাকি বর্ণের আলোক রশ্মিগুলিকে শোষণ করে। এরপর কি লিখবো? যে ওই লাল বর্ণের আলোক রশ্মি যখন নীল কাঁচের মধ্য দিয়ে যায় তখন নীল কাঁচটি লাল বর্ণের আলোক রশ্মিকেও শোষণ করে নেয়। কেন কি? নীল কাঁচ কেবলমাত্র নীল বর্ণের আলোক রশ্মিকে যেতে দেবে এবং বাকি বর্ণগুলোকে শোষণ করে নেবে। তাই এইটাকে কি দেখাবে? কালো দেখাবে, কালো। ঠিক আছে। এরপরে লিখ মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ কি হচ্ছে? মৌলিক বর্ণ, মৌলিক বর্ণ কি লিখবো? লাল, সবুজ এবং নীল। লাল, সবুজ এবং নীল। লাল, সবুজ এবং নীল এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে, এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে যে কোনো বর্ণ সৃষ্টি করা যায়।
আচ্ছা, লাল, সবুজ এবং নীল এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে যে কোনো বর্ণ সৃষ্টি করা যায়, ঠিক আছে, সৃষ্টি করা যায়, কিন্তু অন্য বর্ণ অন্য কোনো কিন্তু কিন্তু অন্য কিন্তু অন্য কোনো বর্ণ থেকে অন্য কোনো বর্ণ থেকে অন্য কোনো বর্ণ থেকে এই তিনটি বর্ণ সৃষ্টি করা যায় না। এই তিনটি বর্ণ সৃষ্টি করা যায় না, ঠিক আছে। উম, তাই এই তিনটি বর্ণকে এই তিনটি বর্ণকে প্রাথমিক বা মৌলিক বর্ণ বলে। প্রাথমিক বা মৌলিক বর্ণ বলে। তাহলে পরীক্ষাতে যদি পড়ে যে মৌলিক বর্ণ কাকে বলে, উদাহরণ দাও, তাহলে কি হবে? মৌলিক বর্ণ কটা? তিনটে, লাল, লাল, নীল এবং সবুজ, ঠিক আছে, লাল, নীল এবং সবুজ। তারপরে আসবো কি পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ, ঠিক আছে, পরিপূরক বর্ণ। আচ্ছা, টাইম হয়ে গেছে, এই জন্য আমি বলে দিচ্ছি এটা, ঠিক আছে। তোদের আবার পরীক্ষা আছে তো? হ্যাঁ, আবার হচ্ছে টিউশন আছে তো। পরিপূরক বর্ণ হচ্ছে কি যে কোনো দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মেশালে সাদা বর্ণ পাওয়া যায়, সেগুলোকে কি বলবো? পরিপূরক। যেমন হলুদ আর নীল, তাদেরকে মেশালে কি হবে? সাদা হয়ে যাবে, ওই জন্য ওটাকে কি বলবো? যে পরিপূরক বর্ণ। ওই জন্য জামাতে কেন নীল দেওয়া হয়? যখন জামা সাবান দেওয়া হয় তখন কি হয়? জামা একটু হালকা হলুদ হয়ে যায়, ঠিক আছে, যখন জামা সাবান দেওয়া হয় তখন কি হয়? হালকা হলুদ হয়ে যায়। ওটাতে নীল দিলে কি হবে? হলুদ আর নীল মিলে কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এই জন্য জামাতে নীল দেওয়া, সাদা জামাতে নীল দেওয়া, ঠিক আছে। এই পর্যন্ত থাকছে।